আমি কিন্তু লক্ষ্য রাখি, কারণ আমার ওখানে ইচ্ছা থাকে যে আপনারা কী নতুন পদ্ধতি শেখাচ্ছেন সেই শিক্ষাগুলো আমিও কিছুটা গ্রহণ করব। আর বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার নেই, কারণ প্রধান শিক্ষিত মহাশয় আছেন, উনি যথেষ্ট যোগ্যতা এবং ওনার কাছে কিছু আমি বক্তব্য রাখবো সেরকম হতেই পারে না। তো আমি প্রথমেই একটা আপনাদের সামনে গল্প বলব। গল্পটা হচ্ছে একটা ছোট্ট শিশু, তার গল্প। শিশুটার নাম হচ্ছে আলভা এডিসন। আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার মাকে একটা চিরকুট জাতীয় চিঠি ধরিয়ে দিল, বলে ম্যাডাম এটা আপনাকে দিয়েছে। আলভা এডিসনকে আপনি কাঁদছেন কেন? তো বলছে যে চিঠিতে এমন একটা বিষয় লেখা আছে, তার জন্য আমার খুশিতে আবেগে আমি কাঁদছি। তো মা কি লেখা আছে? তা লেখা আছে যে তুমি স্কুলে এতটাই পারদর্শী উঠেছো, স্কুলের মধ্যে তোমার দক্ষতা এতই বেড়ে উঠেছে, শিক্ষক ওই স্কুলে নেই, সুতরাং তোমাকে অন্য একটা স্কুলে, ভালো স্কুলে ভর্তি করার জন্য শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মণ্ডলী পরামর্শ দিয়েছে। তো পরবর্তীকালে ওকে অন্য স্কুলে ভর্তি করা হলো। যখন আলভা এডিসন বড় হলেন, আপনারা সকলেই জানেন, বিজ্ঞানী আলভা এডিসন তিনি বাল্বের আবিষ্কার। অনেক পরবর্তীকালে তার মাও যখন মারা গেছে, একদিন পুরনো আলমারি ঝেড়ে পরিষ্কার করা, পুরনো কাগজপত্র পরিষ্কার করা, রাখা, এ সমস্ত কাজ করতে করতে তিনি দেখলেন যে সেই চিরকুট চিঠিটা যেটা ওর মা পড়েছিল সামনে, সেই চিঠিটা ওর সামনে। ও তো মনে নতুন করে একদম পুরোনো স্মৃতি ঝালিয়ে নিই, ও নিজে পড়তে শুরু করল। তো চিঠিটা লেখা পড়ে ও আরও আশ্চর্য হয়ে গেল, ওর নয়ন দিয়ে কোনো জল ঝরতে শুরু করলো। কারণ চিঠিতে লেখা ছিল যে ম্যাডাম লিখেছেন আপনার ছেলে একদমই কিছুই পারে না, আপনার ছেলের কোনো মেধা নেই, কিচ্ছু নেই, আপনার ছেলে দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না, সুতরাং এই স্কুলে রাখলে যদি ফেল করে তাহলে স্কুলের একটা বদনাম হতে পারে, তা আপনি ইমিডিয়েটলি ওকে অন্য স্কুলে ট্রান্সফার করুন, আমাদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান। তো ওর মায়ের যে চিন্তা শক্তি, জানে ওর মা যে ছেলেকে মোটিভেট করলে, ছেলেকে যদি ইনকারেজ করলে কতটা উপকারিতা পাওয়া যায়। আর এখানে যেহেতু নার্সারি ব্যাগের শিক্ষাটা বেশি, আপনার প্রত্যেকে মাতৃ সমান, এবং যারা শিক্ষক আছে তারা প্রায় পিতৃ সমান। তো তাদের মাতৃ সমান এবং পিতৃ সমান স্নেহ যদি ছেলেরা ভালো পায়, মোটিভেট যদি পায়, তাহলে কিন্তু সে বাচ্চা ইনশাল্লাহ এগিয়ে যাবে। তো আপনাদের প্রথম দায়িত্ব হবে ছেলেকে কখনই বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পাচ্ছিস না, ওই ছেলে বাচ্চা তুই পাচ্ছিস না কেন। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এইগুলো কিন্তু বলা যাবে না। বাবু ও পাচ্ছে তুমিও পারবে, কেন পারবে না, তোমারও মেধা আছে। হ্যাঁ, তো আমার ওদের কাছ থেকে শেখার দরকার আছে। তো লেসন প্ল্যানে যারা নতুন আছে তাদের জন্য যে একটা কথা বলছি, আপনি যখন ক্লাসে প্রবেশ করলেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার পাঠক লিখে দেবেন না। আপনি যখন যাবেন, যাওয়া হলো, আপনি তাদের কাছে এমন গল্প ছলে তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করবেন। তাদের 5 মিনিট আপনার ব্যয় হোক না, কোনো অসুবিধা নেই। তাদেরকে সবসময় চেষ্টা করবেন যে আপনার দিকে তার মন ধ্যান যেন আপনার দিকে থাকে, আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে। একটু 5 মিনিট যদি ব্যয় হয়, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু বলে কখনো বলতেন যে বেঙ্গলি স্পেলিংটা বলো, তো ওরা কিন্তু বেঙ্গলি স্পেলিংটা বলবে, ওদের দ্বারাই শোনার চেষ্টা করবেন। ওরা বেঙ্গলি স্পেলিংটা বললো, আপনি বেঙ্গলি স্পেলিংটা লিখলেন, হলো। তারপরে আপনি আস্তে আস্তে পাঠের দিকে আসবেন। পাঠের দিকে আসার সময় প্রথম হলো বাবু কালকে পূর্বপাঠের আলোচনা, বাবু আমি কালকে কী পড়িয়েছিলাম কালকে কী শিখিয়েছিলাম বলো তো। পড়া জিনিসটা কিন্তু উচ্চারণ করবেন না, পড়া জিনিসটা এমন একটা জিনিস না, ওদের পড়া বললে কিন্তু ভয় লাগে। যতটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন পড়ার শব্দটা, পরে বাড়িতে কিছু করেছে না, আপনি খালি হাতেই ফিরত এসছে, তো আপনি ওদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক নেবেন। যেটা হলো সেখানে পড়া শব্দটা কিন্তু পুরো অ্যাভয়েড হবে। আজকে নতুন একটা বিষয় তোমাদেরকে শিখাবো, আমিও শিখবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? এটাকে শিখতে ইচ্ছুক, আমিও শিখতে হাত তুলবে, কিন্তু ওদের সঙ্গে শেখানোর কথা বলে ওদেরকে শেখাতে শুরু করবে। যখন শেখানো হয়ে গেল, তখন আবার ওদের কাছ থেকে আজকের পাঠের যে ফিডব্যাক সেটা কিন্তু নেবেন। তারপর ফিডব্যাক যখন নেওয়া হয়ে গেল, তখন আমি SW কথা, ওরা কি নিতে পারলেন, কিছু বুঝতে পারলেন, এটা কিন্তু পড়া নয় বা এটা কিন্তু শেখা নয়। শুধুমাত্র লেকচার দেওয়া যদি শেখানো হতো, তাহলে সব থেকে বড় লেকচারের সব থেকে বড় শিক্ষক হতো, ঠিক আছে? লেকচার দেওয়া কিন্তু শিক্ষকতার একটা অঙ্গ হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু নয়। আপনার নেই, কোনো বাচ্চার প্রশ্ন করবে, সেই প্রশ্নটা আপনি কিন্তু জানেন না, কিন্তু বাচ্চারা কিন্তু জানে না যে আপনি জানেন না। তার কারণ বাচ্চাটা জানে যে তার শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া সমস্ত মানে বিষয় দক্ষ, মানে পারফেক্ট। বাচ্চারা তার জন্য শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়কে অনুসরণ করে।
প্রত্যেকটা আপনার চলন, আপনার সমস্ত কিছু ওরা কিন্তু আপনার বলার ভঙ্গি সমস্ত কিছু লক্ষ্য করে এবং তাকে অনুসরণ করার চেষ্টা করে। সুতরাং ও মনে করে যে একটা পারফেক্ট পার্সন যদি থাকে তা আমার শিক্ষক বা শিক্ষিকা। তো এমন একটা ওই প্রসঙ্গে একটা প্রশ্ন করে ফেললেন, সে তার উত্তর আপনার জানা নেই, তখন আপনি তখন বাঁচার জন্য একটা ভুল উত্তর তখন মতো দিয়ে দিন যে এইটার উত্তর এটা এরকম। যদি এই দুটো কাজ করেন তাহলে এই বকার জন্য ওর যে পড়াশোনার প্রতি উৎসাহ বা শেখার যে একটা চেষ্টা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি একটা ভুল উত্তর দেন আপনি তখন বেঁচে গেলেন, পরবর্তীকালে যখন সঠিক উত্তরটা পেয়ে যাবে তো আপনার সম্পর্কে যে একটা নেগেটিভ ধারণা ওটা কিন্তু কখনো তুমি বুঝবে না। তার উত্তর আপনি যদি জানা না থাকে আপনি বাবু এটা তোমার মনে সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাবেন, যে কোনো প্রশ্ন হোক যে কোনো সমাধান আপনি পেয়ে যাবেন। যদি না থাকে আপনি অন্যান্য শিক্ষক মহার সঙ্গে আলোচনা করতে পারেন যে এর উত্তর কী হতে পারে। পরবর্তীকালে ও আপনাকে মনে করে দেওয়ার আগেই আপনাকে কিন্তু ওখানে বাবু সেই উত্তরটা মনে পড়ছে, আমার মাথায় কখন আসছিল না, এর উত্তর এত, এটা কিন্তু আপনাকে মনে করে দিতে হবে। তারপর হচ্ছে একটা আদর্শ বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেফ স্কুল বা নিরাপদ বিদ্যালয়। নিরাপদ বিদ্যালয় তখনই গড়ে উঠবে স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, কর্মচারীবৃন্দ সকলে মিলে সম্পূর্ণ চেষ্টা করবে যে স্কুলকে কোনো রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে। একটা শিশু স্কুলের ভিতরে বাচ্চাকে প্রবেশ করে দেওয়ার পরে এতটাই নিশ্চিত হবে যে আমার কোলে বাচ্চাটা যতটা নিরাপদ থাকে, স্কুলে গেটে ভিতরে প্রবেশ করে দিয়েছি মানে আমার বাচ্চা ততটাই নিরাপদে আছে। এবং এই জিনিসটা তখন সাকসেসফুল হবে যখন আপনারা সকলে মিলে প্রয়াস করবেন। আপনি দেখলেন দুটো বাচ্চা টিফিন টাইমে ঝগড়া করছে বা মারামারি করছে বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন পরিস্থিতি, আপনি দেখবেন আমার তো অফ পিরিয়ড টিফিন চলছে, আমি কেন ওখানে দেখতে যাবো, আমি সারা 3টি ক্লাসে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার দেখা দরকার নেই, আমি এখন অফিসে চুপচাপ দিয়ে বসে পড়লাম। এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার দায়িত্ববোধের পরিচয় হলো না, আপনাকে সঙ্গে সঙ্গে করে যেতে হবে, সমাধান করতে হবে। সমাধান যদি আপনি না করতে পারেন তাহলে সেটা তাকে অফিসে নিয়ে আসতে হবে। যে কোনো দুর্ঘটনা দেখতে বা কোনো একটা সমস্যা দেখতে পেলে আপনাকে সেটা সঙ্গে সঙ্গে নিরাময় করার চেষ্টা করতে হবে। যদি না পারেন আপনি কর্তৃপক্ষ জানাবেন বা অফিসে নিয়ে আসবেন, কিন্তু সেটাকে এড়িয়ে গেলে আপনাকে চলবে না। বিশেষ করে এই মিশন বা দেবাবাসিক বা আবাসিক বাচ্চারা যেখানে থাকে সেখানে মাতা পিতা বলতে সব ভাই বোন বলতে আপনারা, সুতরাং তাদের যত্ন নেওয়া, তাদের সমস্যার সমাধান করা সমস্ত কিছু কিন্তু আপনাদের দায়িত্ব। শুধুমাত্র এলাম আমার 4টি প্রিয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ক্লাস নিচ্ছেন সেই ক্লাসের প্রত্যেকটা বাচ্চার নাম জানতে হবে। কীরকম নাম, আপনি একটা ক্লাস টিচার বা একটা সাবজেক্টই পড়াচ্ছেন, বাচ্চা যদি নাম না জানেন, তাকে যদি এই তুমি এসো বা তুই এসো, তুই আয় এরকম বলেন, তাহলে তার মানে আপনার প্রতি ভক্তি বা আপনার প্রতি আগ্রহ অতটা দেখাবো না। যখন নাম করবেন তখন কিন্তু আপনার নাম করলো, সুতরাং আমাকে স্যার আমাকে চিনে বা ম্যাডাম আমাকে চিনে, সুতরাং যেহেতু চিনে ও ওই ম্যাডামের পড়াটাকে রেডি করতে হবে, ওর কাছে বদনাম পেলে হবে না, এই চিন্তাটা মাথায় আসবে। এর জন্য আপনাকে প্রত্যেকটা বাচ্চার চেষ্টা করতে নাম মুখস্থ করা। একটা উদাহরণ দিচ্ছি, একটা নেগেটিভ উদাহরণ দিচ্ছি, নাম মুখস্থ না করা। আমি একটা মাদ্রাসাতে পড়াই, তো মাদ্রাসায় পড়ায় তো একটা গার্জেন ওই তুফাইল মোল্লা বা কাউসার মোল্লা নামচুন কলেজের প্রফেসর, ওদের বাড়িরই একটা গার্জেন তার নাতিকে নিয়ে প্রতিদিন আমাদের বিদ্যালয়ে আমাদের মাদ্রাসায় ডাকতে আসে। 6 মাস ক্লাস, ও গ্রামের বাসিন্দা, হঠাৎ রাস্তা দেখালো চাচা আপনি তো নাতিকে নিয়ে আর আসেন না স্কুলে, আপনার নাতি কি পড়েন? আপনি বলছে না বাবা আমি তো ওই মাদ্রাসায় পড়াবো না। কেন, কি হয়েছে? তো বলছে আমাদের মাদ্রাসাটা এমনই না, তো রাস্তা থেকে ক্লাস দেখাতে মানে নামটাই শিখতে পারেনি, সে আমার বাচ্চাকে কি শেখাবে, সুতরাং আমি আমার বিদ্যালয়ে দেবো। আমার মনে কিন্তু একটা এলো, আমি পরের দিন স্যারকে বললাম যে আপনি এরকম করেছেন, আপনি ক্লাস টিচার নাম মুখস্থ করেননি, তো আপনি এই জিনিসটা আপনি শুধু দেবেন না, ওই প্রত্যেকটা বাচ্চার ইন্ডিভিজুয়াল আপনি চিনবেন, প্রত্যেকটা বাচ্চাকে করবেন, আপনাকে নাম মুখস্থ করে নাম জানতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে চিনতে হবে। এইরকম কাণ্ড ঘটিয়েছেন আপনি। তো উনি বললেন ঠিক আছে আমি দেবার চেষ্টা করব। তো এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা পজিটিভ, আমি একটা নেগেটিভ উদাহরণ দিলাম, পজিটিভ নাম মুখস্থ করে পজিটিভ উদাহরণ। আমি ক্লাস 5 থেকে আমার পুরো স্কুল লাইফটা পুরো হাটনগরে পেয়েছি, 5 থেকে 12 পর্যন্ত। তো ক্লাস 5 থেকে যখন 5 পড়ে আমার সঙ্গে একটা ম্যাডাম জয়েন করেছিলেন, তার নাম কস্তুরী পাল। তো উনি মাঝে মাঝে আমাদের ক্লাস নিতে আসতেন, পার্মানেন্ট ক্লাস ছিল না, ওনার ক্লাসটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি চেষ্টা করতাম যে উনি যেন ক্লাসে আসেন, তো উনি ক্লাস নিতেন না। পরবর্তীকালে যে সেকশন আমি পড়তাম তার উল্টো বিপরীত সেকশনে ওই ম্যাডাম আসতেন। আমার কপালটা হয়তো তখন খারাপ ছিল, তো ওই ক্লাস পেতাম না। তো 9ম শ্রেণীতে উঠি তখন ওই ম্যাডামের ক্লাস নিয়ে পেলাম। তো আমি চাইতাম, আমি যেহেতু সব থেকে দেখবেন বাচ্চা দেখে ম্যাডাম বা মাস্টাররা চিনে গেছেন, তো লুজ পেপার বারবার আমাকে নিতে হচ্ছে, উনি বারবার দিচ্ছে। তো
উনি যখন দেখলেন এই ছেলেটা বারবার লুজ পেপার হচ্ছে, মিডিয়াম কোয়ালিটির ঘরে পড়াশোনা, এই পরীক্ষা চলছে, তা সত্ত্বেও বারবার লুজ পেপার নিচ্ছে, উনি কিন্তু চোখটা বুলিয়ে আমার নামটা ভারতে দেখে নিলেন। পরবর্তীকালে উনি জীবন বিজ্ঞান ম্যাডাম ছিলেন, এখন আছেন আপনাদের। তো পরবর্তীকালে যখন উনি ওই খাতাটা আমাকে দেখাচ্ছেন, তখন কিন্তু বলছেন, মনসুর কবির শোনো, তুমি কিন্তু হাতের লেখাটা পরিষ্কার নয় এবং তোমার আঁকা জীবনগণে আঁকাটা খুব গুরুত্বপূর্ণ, আঁকাতেও খুব কমা, এর জন্য তুমি সব লিখেছো, সব কিছু মানে 100% তুমি করেছো বটে, কিন্তু প্রচুর নম্বর তোমায় কাটা গেছে, তুমি 54 পেয়েছো, 100-র মধ্যে 54 পেয়েছো। তো আমার কিন্তু প্রচণ্ড 54 পেয়েছে, এটা আমার কোনো দুঃখ না। আমি ম্যাডাম আমার নাম ধরে ডেকেছে, জাস্ট আমার ম্যাডাম আমাকে নাম ধরে ডেকেছে, আমাকে চিনতে পেরেছে, চিনে মনসুর কবির নাম এটা। তো এটা আমার বিশাল একটা পাওনা হয়ে গেল। তো আমি চেষ্টা করতাম ওনার সংস্পর্শে থাকা, সবসময় ওনার কাছে থাকতাম। ওনার 10ম শ্রেণী যখন হলো, উনি আমার জীবন বিজ্ঞান নিতেন। তো ওনার সংস্কৃতি থেকে এতটাই আমার পরিবর্তন হয়েছিল যে উনি ঘোষণা করেছেন যে মাধ্যমিকে 90% মার্ক যদি জীবন বিজ্ঞানে কেউ নিয়ে আসতে পারে, তো আমি পুরস্কার করবো। তো আমার টার্গেট ওরকম ছিল। তো 4 জন 90% মার্ক পেয়েছিল, তার মধ্যে আমি একজন। এবং তিনার যে পুরস্কার, একটা সচন চট্টোপাধ্যায়ের উপন্যাস সংগ্রহ, প্রচুর আছে উপন্যাস, একটা সংগ্রহ, একটা ফাইল, একটা পেন, এখন আমার যত্ন সহকারে আলমারিতে তোলা আছে। কারণ আমি জীবনে ওটা ব্যবহার করতাম না, ওটা আমার স্মৃতি হিসাবে থাকতাম যে ম্যাডাম আমাকে পুরস্কার দিয়েছে। এখনকার মায়েরা দেখবেন বাচ্চাদেরকে ছোটো থেকে লেনদেন শেখায়, তার মাকেও লেনদেন করতে শেখায়, মাকে লেনদেন করো, আমার ছেলেকেও এরকম বলি, তো লেনদেন করো, আব্বুকে লেনদেন করো, ঠিক আছে। সমবয়স্ক থাকে তুই শব্দটা শেখাই না, যখন আপনি ওই বাচ্চাটাকে তুই শব্দটা শেখাই, তুই এখানে আইতো, ভাই তুই এটা করতো, ও কিন্তু শিখছে। ওদের সাদা ব্রেন, সাদা কাগজের মতো, যেটা আপনি বলছেন সেটাই কিন্তু ওই সাদা কাগজের কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। ও যখন বাড়িতে ওই শব্দটা প্রয়োগ করবে, ওর বড় বোনের সঙ্গে বলো না, তুই তো বলবে, তোমরা তুই এই ভাষাটা কথা শিখলে, তুমি এই ভাষাটা কোথায় শিখলে, তুমি তো এই ভাষা বলতো না, তুই শব্দের কথা শিখলে, তো ম্যাডামই তো আমাদেরকে তুই বলে রাখো, তাহলে তাই জন্য শিখেছি। তাহলে কিন্তু ওই ম্যাডামের প্রতি বা স্কুলের প্রতি একটা কিন্তু খারাপ ধারণা তৈরি হবে। তো সবসময় বাচ্চাদেরকে তুমি বাবু এখানে এসো, যদি নামও নাম মনে পড়ে, বাবু তুমি এখানে এসো, বুড়ি তুমি এখানে এসো, বা তুমি এটা করো, এই যে শব্দগুলো ইউজ করবে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। যখন 2011 সালে একটা নেগেটিভ উদাহরণ হলো আমার ব্যাপারে, আপনারা বোধহয় জানেন না, প্রিয়রঞ্জন দাসমুন্সী, তিনি তথ্য সম্পন্ন মন্ত্রী ছিলেন। 2004 সালে যখন প্রথম কংগ্রেস সরকার, মনমোহন সিংয়ের সরকার আসে, তখন তিনি তথ্য সম্প্রচারের মন্ত্রী হিসেবে কাজ করতেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তিনার স্ত্রী হচ্ছে দীপা দাসমুন্সী, তিনার বাড়ি দক্ষিণ কলকাতায়, কিন্তু রায়গঞ্জে তিনি থাকেন, ওখান থেকে ঘুরে যেতেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী মৃত্যুর পরে দীপা দাসমুন্সীর সংশোধন, এবং তো আমি স্টেজ রেডি, দর্শক সব বসে আছে, আমার স্টেজে আমাকে উঠতে হবে। সেই সময় কোনো একটা মারফত খবর পেলেন আমার বাবা মারা গেছে। তো আমার যে রোল, সেই রোল যেখানে হাসি, যেখানে কান্না সেখানে কান্না, সেই রোল থিয়েটার আমি নিভিয়ে দিয়ে এসেছি, তারপর আমি বাবার মৃত্যুকালে গেছি। সুতরাং মানে উনি বলতে চাইছেন যে আমার যেখানে তার দায়বদ্ধতা, সেখানে আমি কিন্তু ফেলাফেলা করিনি, এবং দর্শকরা বুঝতে দেননি যে এর বাবার মৃত্যুর সম্বন্ধ ও কিন্তু এখনই শুনবে, তার অভিনয় দেখে তার কখনোই বুঝতে দেননি যে তার মৃত্যুর খবরটা, তার বাবার মৃত্যু। আর একটা বিষয়, একটা ক্লাস দেখবেন 3 ধরনের বাচ্চা থাকে, একটা অতি সবল, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে দুর্বল। আমরা সবসময় চেষ্টা করি এই দুর্বলরা আছে সম্পাদককে বলবো বা কী করবো, এদেরকে বাদ দিলে ক্লাসটা বেশ শান্তশিষ্ট হয়, এরকম মনে করি। কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা ক্লাসরুম তৈরি হয়, দুর্বল, সবল এবং মিডিয়াম, ঠিক আছে। তো দুর্বল বাচ্চা যারা আছে তাদের গুরুত্ব আছে ক্লাসে। কারণ দেখবেন আপনি কোনো একটা বাচ্চা পড়ে গেল, দাঁত ভেঙে গেল বা হাত ভেঙে গেল, ওই সবল ছেলে যারা 1 রোল মাত্র 2 রোল মাত্র, সে কিন্তু তাকে যেটাকে বাঁচিয়ে ওই অফিসে নিয়ে যাবেন, ওই দুর্বল বাচ্চারা দেখবেন তুলে নিয়ে চলে যাবে। এটা বাস্তব, আমি পরীক্ষা করে দেখেছি। এবং সবল যারা বাচ্চা আছে তাদেরও দরকার আছে, কারণ ওর মার্কস ভালো পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার পড়াতে ভালো লাগবে, ওরা শুনবে বুঝবে, এটা দরকার আছে। আর সব থেকে ভালো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বাচ্চা। কেন? ওইখানে আপনার শিক্ষকতার পরিচয় পাওয়া যাবে। ওই মিডিয়াম জায়গা থেকে আপনি তাকে কী করে উচ্চতর জায়গাতে, মানে সবল জায়গাতে নিয়ে আসতে পারবেন, তার একটা শিক্ষকের পরিচয় পাওয়া যাবে, একটা পাওয়া যাবে, ওই মিডিয়াম বাচ্চা থেকে কীভাবে মানুষ করছে তার ভিত্তিতে। তো মিডিয়াম বাচ্চা আমি বলছি, আমি যখন মাদ্রাসা জয়েন করি তখন এই সামান বসে আছে নম্বর, ঠিক আছে, এইরকম যারা রিয়াক্ট করছে, ফার্স্ট সেকেন্ড থার্ডের থেকেও বেশি রিয়াক্ট করতে পারে, তাদেরকে কিন্তু আপনার সমস্ত স্টাফের সঙ্গে আলোচনা করে ওকে নজরে নিয়ে আসতে হবে। কারণ ও যদি নজরে না আসে তাহলে কিন্তু
ও সেই ফার্স্ট বা সেকেন্ড ওই জায়গাতে কিন্তু আসতে পারবে না। ফার্স্ট সেকেন্ড জায়গাটা আপনি একটা ধরে রেখেন যে ওই ফার্স্ট থার্ড ওর পজিশন ওই রকমই হবে, 11 রোল নম্বর ওর পজিশন ওই রকমই হবে। একটা ধারণা যদি মানসিকভাবে তৈরি হয় তাহলে কিন্তু ওই ছেলেগুলো কিন্তু সামনের সারিতে আসতে পারবে না। সামানকে দেখছেন ও কিন্তু নিট যেন প্র্যাকটিস করছে, পড়াশোনা ব্যাপক ভালো এবং নবোদয়ে